দিনেশ, কোথায় গেলি দিনেশ? একবার বেরিয়ে আয় তাড়াতাড়ি। তোর সঙ্গে আমার খুব জরুরি দরকার আছে, তাড়াতাড়ি বেরিয়ে আয় বলছি। কি হলো নগেন? সকালবেলা এরকম ষাঁড়ের মতো চিৎকার করছিস কেন? কি হয়েছে কি? কি হয়েছে মানে? আমার দোকানে তোর যে ধার বাকি আছে, সেই ধার বাকি কবে পরিশোধ করবি? ধার বাকি? তোর দোকানে? ওই আমি তো জানি না। তোর দোকানে আমি আবার কবে ধার বাকি করলাম? সকালবেলায় ন্যাকামো করিস না। সব সময় সবকিছুর একটা সীমা থাকা দরকার। সীমাটা অতিক্রম করিস না বলে দিলাম। এতদিন তোকে আমি অনেক কিছু ধার দিয়ে এসেছি। এবার অন্তত তুই আমার টাকাটা শোধ করে দে। টাকা শোধ না করলে তো আমি বিপদে পড়ে যাব। আমি একটা মালও দোকানের জন্য তুলতে পারবো না। তাতে আমি কি করব? তুই মাল তুলতে পারিস না তো তাতে আমার কি? তুই তোর ধারের টাকাটা আমাকে দে। ব্যাস, আমি আর কথা বাড়াতে চাই না। সকাল থেকে কি কানের মাথা খাচ্ছিস? তোর লজ্জা করে না আমার নামে মিথ্যে অপবাদ দিতে সকালবেলায়? দেখ দিনেশ, তুই যদি আজকে আমাকে ধারের টাকা না দিস, তাহলে কিন্তু আমার দোকান থেকে কোনো মালপত্র পাবি না ভবিষ্যতে, তাই আমি বলে দিলাম। ঠিক আছে ঠিক আছে, তা কত টাকা তোর কাছে ধার আছে আমার? সব মিলিয়ে প্রায় 5,000 টাকা। বলিস কি রে? এত টাকা ধার করে ফেলেছি আমি? তুই ধার করেছিস আর তুই হিসেবপত্র রাখিস না, এই যে তাজ্জব ব্যাপার। সে ঠিক আছে, কিন্তু এই মুহূর্তে তো আমার কাছে এত টাকা হবে না। ওরে কিছু টাকা অন্তত দে। আমি অন্তত আমার দোকানের মালপত্রগুলো তুলতে পারি। এইভাবে লোকের মেরে কতদিন চলবে? আজে বাজে কথা বলিস না নগেন। আমি কার মেরে খাই? হ্যাঁ, যত সব উল্টো পাল্টা কথা বলবার জায়গা পাসনি। দেখ দিনেশ, তোর সঙ্গে আমি ঝগড়া করতে আসিনি। তুই আমাকে কিছু টাকা অন্তত দে। আচ্ছা ঠিক আছে, শোন, তুই বরং কালকে আমার সাথে দেখা কর। আমাকে টাকা জোগাড় করতে হবে তো। আমার তো আর টাকার গাছ নেই যে ঝড়ালি পড়বে। কালকে আয়, কালকে আমি তোকে ঠিক টাকা দেব। ঠিক বলছিস তো? কালকে আয় না, তাহলেই দেখতে পাবি। ঠিক আছে, তবে আমি চললাম এখন। কি গো, তুমি কি সত্যি করে ওদের টাকা ফেরত দিয়ে দেবে নাকি? তোমার কি মাথা খারাপ হয়েছে নাকি? হ্যাঁ, আমি টাকা পাবো কোথায়? আরে ওকে টাকা ফেরত দেওয়ার কোনো মানই হয় না। তাহলে কি করবে এখন? হ্যাঁ, আমার মাথায় একটা পরিকল্পনা এসেছে। আমরা না হয় একজন অতিথির বাড়িতে চলে যাব, চলো। বাবা, আমি কাজে বেরোলাম, তুমি সাবধানে থেকো কেমন? এই ছাগল, এদিকে শোন। তুমি সকালবেলায় আমাকে ছাগল বলে ডাকবে না তো বাবা, আমি কিন্তু বলে দিলাম। বেশ, করব বলবো। তুই একটা ছাগল, আর সারা জীবন ছাগলই রয়ে যাবি। তুমি আমাকে ছাগল বলো কেন বলো তো? কি এমন কাজ করেছি ছাগলের মতো? ওরে গাধা, বয়স কত হলো তোর? তুই এবার বিয়ে কবে করবি? বয়স পেরিয়ে গেলে নাকি? সময় হোক ঠিক করব, তোমাকে ওসব নিয়ে চিন্তা করতে হবে না। সাধে তোকে ছাগল বলি? ওরে তোকে নিয়ে চিন্তা আমি করব না তো পাড়ার লোকেরা করবে? ওরে গাধা, ভালো কাজকর্ম করছিস, কোথায় বাড়িটা একটু বাগাবি, তারপর একটা সুন্দর বৌমা ঘরে আনবি, তা না। সারাদিন ওই ছাগলের মতো এদিক ওদিক করে বেড়াস। কেন, আমি কি তোমাকে ভালো রাখতে পারি না? আমি কি তোমাকে রেঁধে বেড়ে খাওয়াই না? তোর হাতের রান্না অখাদ্য। আমি এখন অন্য হাতের রান্না খেতে চাই, তুই সে ব্যবস্থা করে দে। এমন করছো যেন বললেই সমস্ত জিনিসটা এক্ষুনি হয়ে যাবে। সবকিছুর জন্য একটু সময় লাগে। আর কত সময় লাগবে তোর? আমি মরে গেলে তারপর সবকিছু করবি? সকালবেলায় উল্টোপাল্টা কথা বলো না তো বাবা, আমি তো নিজের কাজে বেরোচ্ছি নাকি। কি হবে কাজ করে? টাকাগুলোকে জমিয়ে রেখে রেখে কোথায় যে নিয়ে যাবে আমি বুঝতে পারছি না। কেন, আমাদের দুজনকার পেট যখন চলছে, তখন আর একটা বৌমা এলে তার পেট চলবে না? সেটাকে আমি বলেছি? তুমি একটুক্ষণ অপেক্ষা করো, আমি তোমার জন্য ঠিক একটা বৌমা এনে দেব। দেখা যাক কবে আনিস। এই যা যা, এখন তুই যা, কাজে বেরোচ্ছিস, কাজে যা যা। হ্যাঁ, আমি এলাম। গিন্নি, কোথায় গেলে? আমি এবার বাজারে বেরোবো তো। তা কি আনতে হবে তার একটা লিস্ট তোমাকে তৈরি করতে বলেছিলাম, হয়ে গেছে? মুদিখানা জিনিসপত্র সমস্ত কিছুই আছে, শুধুমাত্র কাঁচা সবজি কিছু আনতে হবে, সেগুলো তুমি নিয়ে এসো। বাপরে বাপ, কাঁচা সবজির বাজারের দাম শুনেছো? শুনলে মাথা ঘুরে যাবে। দাম বেড়েছে বুঝি? আগুন আগুন, এই দামে কাঁচা সবজি খাবার থেকে মাছ মাংস খেয়ে থাকা অনেক ভালো। তাই করো না, তুমি বরং আজকে আসবার সময় কিছুটা মাংস নিয়ে এসো।
আচ্ছা বেশ, আমি তাই নিয়ে আসবো। তবে আমার আসতে আজকে একটু দেরি হতে পারে, কেমন? কোথাও যাবে নাকি? ও হ্যাঁ, তুমি তো কালকে রাতে আমাকে বলেছিলে যে ফসলের ওষুধ কিনতে যাবে। হ্যাঁ হ্যাঁ, আর তাছাড়াও নগেনের কাছে কিছু টাকা ধার আছে, সেই টাকাগুলি আমি দিতে যাব, বুঝলে? এ মা, তুমি ওর কাছ থেকে ধার করেছিলে নাকি? হ্যাঁ, এই তো পরশুদিন যখন চাল আর মশলাপাতি আনলাম, তখন তো আমার হাতে একদম টাকা ছিল না। তুমি তো হঠাৎ করে বললে, তাই আমি ধার করে কিছু নিয়ে এলাম। বেশি না, ওই 300 টাকার মতো ধার আছে। না গো, তুমি অন্তত ওর কাছ থেকে ধার করো না। ওরা একটা মাত্র মেয়ের বিয়ের জন্য অনেক কষ্ট করে দোকান চালিয়ে টাকা সংগ্রহ করছে। আরে তুমি আমার কথা বাদ দাও, নগেনের কাছে 5,000 টাকা ধার করে এমন লোকও আছে, জানো? বলো কি গো, সে কে যে এইভাবে গরিব মানুষের থেকে 5,000 টাকা ধার করে? এই তো সেদিন আমার কাছে দুঃখ করে নগেন বলছিল, কার কাছে যেন 5,000 টাকার মাল সে বিক্রি করেছে, এখনো পর্যন্ত সেই ধারের টাকা পরিশোধ করেনি। দিনেশ দা এবং নীলিমাদি ওরকমই, দরকারের সময় নেবে, তারপর দরকার মিটে গেলে আর চিনতে পারবে না। আমার সঙ্গে তো একবার এরকম ঘটনা ঘটেছিল। তাই নাকি? তা কি ঘটেছিল তোমার সাথে? আমাকে দুটো খেতে দাও, তারপর বলো। সেই মনে আছে যখন আমরা মুরগি এনে পুষেছিলাম, তখন আমাদের মুরগির ডিম আমরা বিক্রি করতাম। সেই ডিম আমি একবার ধারে দিয়েছিলাম নীলিমাদিকে, কিন্তু ধারের ডিম খেয়ে তারপর আমাকে আর চিনতে পারেনি। আমি যখন টাকা নিতে গিয়েছিলাম তখন আমার মুখের ওপর বলেছিল যে তোমার কাছ থেকে আমি ডিম নিইনি। একবার শিক্ষা হয়ে গেছে, তারপর থেকে তুমি আশা করছি আর ওদিকে সাহায্য করো না। ভুলেও কাজ করি না, মাথা খারাপ নাকি? ঠিক আছে গিন্নি, তুমি থাকো, হ্যাঁ, আমি বরং বাজারঘাট করে নিয়ে চলে আসি। ধুর, এভাবে আর ভালো লাগে না। সারা জীবনটাই এভাবে কষ্ট করে কেটে গেল, সুখের মুখ আমি আর দেখতে পেলাম না, খুব বিরক্ত লাগছে। কি হলো বাবা, তুমি আজকে দোকানে যাওনি? দোকানে গিয়ে কি আর করব বল মা, সকলকেই তো ধারে মালপত্র দিতে হয় প্রায়, আর তারা টাকা দেবার বেলায় আমাকে আর চিনতে পারে না। তুমি এইসব লোকদেরকে ধার দাওই বা কেন, যারা তোমাকে টাকা ফেরত দেয় না? কি আর করব বল মা, এমন এমন সময় ওরা দোকানে এসে মায়া ভরা মুখ নিয়ে আমার কাছে ধার নেয়, আমি আর না করতে পারি না। দোকানের একগাদা লোকের সামনে আমি কি আর না করতে পারি তাকে বল? তাতেও তোমাকে শক্ত হতে হবে। তুমি যদি শক্ত না হও তাহলে কিছুই হবে না। আসলে শক্ত হতে পারি না রে মা, সমাজে চলতে গেলে সবাইকে সাথে করে নিয়ে চলতে হয়। আমি যদি কাউকে না বলে মালপত্র না দিয়ে তাড়িয়ে দিই, তাহলে তাদের আমার উপর একটা রাগ থেকে যাবে, যে রাগের কারণে তারা অনেক কিছু করতে পারে, আমাদের ক্ষতি করতে তারা ছাড়বে না। কেউ কিছু করলে সেটা আমরা পুলিশকে জানাবো, তবুও তুমি অত ভয় পেও না। আসলে কি জানিস তো, তোকে নিয়ে খুব চিন্তা হয়। তোকে যতক্ষণ না একটা ভালো ঘরে দিতে পারছি, ততক্ষণ আমার দুশ্চিন্তা চলতেই থাকবে। তুমি আমাকে নিয়ে অত দুশ্চিন্তা করো না বাবা, সময় হলেই আমার বিয়ে হবে। শুধু শুধু কেন যে তোমরা চিন্তা করো আমি বুঝতে পারি না। আসলে কি জানিস তো, মেয়ের বাবা হলে অনেক রকম চিন্তা মাথায় ঘোরে, কিন্তু এখন যা পরিস্থিতি দেখতে পাচ্ছি, তাতে তো আমার দোকান চালানো অসম্ভব হয়ে পড়ছে। এখন কি করব বল তো মা? কে তোমার কাছ থেকে ধার নিয়েছিল বলো তো? নিশ্চয়ই অনেক টাকা ধার নিয়েছিল, তাই না? ওই দিনেশ, ওই দিনে সব মিলিয়ে প্রায় 5,000 টাকা ধার নিয়েছিল, কিন্তু সেই 5,000 টাকা এখনো ফেরত দেয়নি। তুমি কি ওদের বাড়ি গিয়েছিলে? কি বললো ওরা? ওরা বলল কালকে যেতে, কালকে গিয়ে টাকাটা নিয়ে আসতে। তাহলে কালকে গিয়ে টাকাটা নিয়ে আসবে, এতে অসুবিধা কি আছে? না রে মা, তুই ওদেরকে চিনিস না, ওরা এত খারাপ লোক, কালকে টাকা দেবে কি দেবে না সে নিয়ে আমার বেশি দুশ্চিন্তা। তোমাকে অত চিন্তা করতে হবে না, দিলে দেবে, না দিলে না দেবে। তুমি এক কাজ করো, যাও দোকানে গিয়ে বসো, না হলে তোমার বাকি খরিদ্দারগুলো অন্য জায়গায় চলে যাবে কিন্তু। ঠিক আছে, তুই যখন বলছিস তবে আমি দোকানে যাচ্ছি, কিন্তু কালকে শেষ দিন, দিনেশ যদি কালকে আমার টাকা না দেয়, তাহলে আমি কিন্তু ছেড়ে কথা বলবো না।
কই গোপাল, কোথায় গেলে? এই দেখো, তোমাদের বাড়িতে শীতের দিনে অতিথি চলে এসেছে। আরে দিনেশ দা, তুমি তুমি হঠাৎ করে আমার বাড়িতে? সেই শেষ এসেছিলে আমার বিয়েতে। আরে দাঁড়াও দাঁড়াও, আজকে দুপুরে নিশ্চয়ই মাংস হয়েছিল। হ্যাঁ, কিন্তু তুমি কি করে? ইস, তাহলে দুপুরে এলি তো ভালো হতো। অন্তত প্রথম দিন এসেই মাংস ভাতটা খেতে পারতাম। তোমার গিন্নিকে দেখে মনে হচ্ছে ও আমাদেরকে চিনতে পারেনি। তা আমাদের পরিচয়টা একটু দিয়ে দাও। হ্যাঁ গিন্নি, ও আমার দূর সম্পর্কের এক পিসিমণির ছেলে। শেষ আমাদের বিয়েতে এসেছিল, আর এই আজকে আসছে। আসুন আসুন, ভেতরে আসুন। এসেছি বটে, তবে এবারে কিন্তু বেশ কিছুদিন থেকে তারপর যাব। অবশ্যই, কুটুম বাড়িতে এসে থাকতে তো হবেই। কয়েকদিন না থেকে চলে গেলে আমাদের মনে দুঃখ হবে। আসুন আসুন, আপনারা ভেতরে আসুন। তা বলো দিনেশ দা, কেমন আছো তোমরা? হঠাৎ করে আমাদের কথা মনে পড়ে গেল কি করে? কি আর বলি ভাই, কাজের এত চাপ ছিল, সেই কাজের চাপ থেকে একটু মুক্ত হয়ে তোমার কথা মনে পড়ে গেল। ভাবলাম অনেকদিন তো যাওয়া আসা নেই, তাই আতিথেয়তা করতে যাওয়া যাক। বেশ করেছেন। বাড়িতে কুটুমজন মাঝে মাঝে এলে খুবই ভালো লাগে। তা দিদি, আপনারা যখন থাকবেন তখন আপনাদের ভালো মন্দ কিছু খাওয়াতে হবে তো। আমাকে বলবেন কিন্তু আপনারা কি খেতে ভালোবাসেন, আমি নিজের হাতে রান্না করে খাওয়াবো। এই গোপাল ভাই, তোমার কাজকর্ম কেমন চলছে? সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ দাদা, ওপরওয়ালার আশীর্বাদে সবকিছু ঠিকঠাকই চলছে। তোমরা তবে বসে একটু বিশ্রাম নাও, আমাকে আবার বাজার ঘাট করে আনতে হবে তো। এই ছাগল এলি নাকি? তা ঘরে তো এখনো রান্না বান্না চড়েনি, খাবো কি রে রাতের বেলায়? হ্যাঁ, আজকে একটু কাজের চাপ ছিল, তাই ফিরতে দেরি হয়ে গেল। ওসব নিয়ে তুমি চিন্তা করো না, আমি আসবার সময় তোমার জন্য রুমালি রুটি আর পনির ভর্তা নিয়ে এসেছি। কি বললি? রুমালি রুটি আর পনির ভর্তা? আহা, কতদিন যে খাইনি। ওই জন্যই তো নিয়ে এলাম। মাঝে মাঝে বাইরের খাবার খেতেও তো ভালো লাগে, জানো তো। তুমি দাঁড়াও, আমি হাত মুখটা ধুয়ে এসে খাবার বাড়ছি। তা হ্যাঁ রে বাপ, তুই যদি রাজি থাকিস তাহলে তোর জন্য মেয়ে দেখা শুরু করব। আমার হাতে কিন্তু একজন ভালো ঘটক আছে। তুমি আর কিছুদিন অপেক্ষা করো না বাবা, আমাকে একটু স্থির হতে দাও। ভাবছি বাড়ির কাজটা শুরু করব। তুমি আবার তার উপর বিয়ে করবার জন্য চাপ দিচ্ছ। বাড়ি তো আর ফুরিয়ে যাচ্ছে না রে বাপ। করবি করবি, অসুবিধে কি আছে? কিন্তু ভালো মেয়ে একবার হাতছাড়া হয়ে গেলে পাবি না কিন্তু, বলে দিলাম। পৃথিবীতে কত মেয়ে আছে, ওপরওয়ালা যার সঙ্গে ঠিক করে রেখেছেন দেখবে ঠিক সে এ বাড়িতে চলে এসেছে। তুমি জোর করে কিছু করতে পারবে না। সে তো বটেই রে বাবা। তোর মাকে হারিয়েছি আজকে 20 বছর হয়ে গেল। সেই থেকে তোকে কোলে পিঠে করে মানুষ করছি। একজন নারী যেভাবে ঘরকে গুছিয়ে রাখতে পারে, আমরা কি তার পারি? সে তো বটেই, মায়ের কথা আমার খুব মনে পড়ে, কিন্তু কি আর করবার, যেটা হারিয়ে যায় সেটাকে আর ফিরে পাওয়া যায় না। ঠিক আছে, এখন খেয়ে নে বাবা। আর কাজের ফাঁকে ফাঁকে মাঝে মাঝে কোনো মেয়েটে দেখে রাখিস, আর পছন্দ হলে বলিস, কেমন? আমি তার সাথেই তোর বিয়ে দিয়ে দেব। দিনেশ, দিনেশ কোথায় গেলি? বেরিয়ে আয়। তুই আজকে আমাকে সময় দিয়েছিলিস, আমি এসেছি, আমার কাছে বেরিয়ে আয়। আরে কি ব্যাপার, কেউ উত্তর দিচ্ছে না কেন? বাবা, ওই দেখো, ঘরে তো তালা দেওয়া। আমার মনে হচ্ছে ওরা ঘরে তালা দিয়ে পালিয়ে গেছে। হায় 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 হায়, এ আমি কোন অসভ্য লোককে বিশ্বাস করেছিলাম। আমি জানতাম ও এরকম কিছু একটা করবে। আমার 5,000 টাকা জলে গেল। বাবা, তুমি দুঃখ করো না। মানুষ যদি দরকারের সময় সাহায্য নিয়ে দরকার মিটে গেলে সবকিছু ভুলে যায়, তাহলে তুমি কি করবে বলো? আমি এরকম ভুল কোনোদিন করব না, কিন্তু দিনেশকেও আমি আর ছাড়বো না।
ও যে কোথায় গেছে কে জানে। কি ব্যাপার নগেনদা, এখানে এভাবে মাথায় হাত দিয়ে বসে আছো কেন? কিছু ঘটেছে নাকি? দিনেশ আমার 5,000 টাকা মেরে দিয়ে চলে গেছে। এখন ঘরে তালা দিয়ে যে কোথায় গেছে সেটাই বুঝতে পারছি না। ওকে তো কালকে বিকেলের দিকে দেখলাম দুই স্বামী স্ত্রী মিলে কোথায় যাচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম কোথায় যাচ্ছো, আমার কথার কোনো উত্তর দিল না, শুধু বললো আত্মীয়র বাড়ি। কি আর করা যাবে, আজকে না হয় ও পালিয়ে গেল, যেদিন হাতের কাছে পাবো সেদিন ওকে মজা দেখাবো। 5,000 টাকা তো চারটিখানি কথা নয়, অনেক টাকা তোমার কাছে। ধরে নাও তোমার ওই টাকা চলে গেল, কারণ যাকে তুমি ধার দিয়েছো সে একটা মহা চিটিংবাজ লোক। আমার কাছেও ওরকম টাকা ধার করে আমাকে ঠকিয়েছিল জানো, সে কথা আমি কাউকে বলতে পারিনি লজ্জায়। আর ওদের দেখো একদম দোকান কাটা। ঠিকই বলেছো কাকা তুমি, এইসব লোকেদের কোনোদিন ভালো হবে না, দেখে নিও। বাবা, তুমি এখন চলো এখান থেকে, এসব কথা ভুলে গিয়ে নতুন করে আবার দোকানটা শুরু করবে, চলো। হ্যাঁ, ঠিকই বলেছে তোমার মেয়ে। আর হ্যাঁ, এবার থেকে লোক বুঝে ধার দিও, যাত্রার কাছে ধার দিও না, ঠিক আছে? কি বলবো ভাই, আমার কাছে দূর গ্রাম থেকে একজন খরিদ্দার আসে, নাম গোপাল। সে 500 টাকা ধার করলে 2 দিন যেতে না যেতেই আমাকে ফেরত দিয়ে দেয়। এরকমই হয় গো, নিজের গ্রামের লোকেরাই তোমার সর্বনাশ বেশি চায়। হ্যাঁ, যাই হোক, কথা বাড়িয়ে লাভ নেই। যাও যাও, তুমি তোমার দোকানে যাও। আরে ও গোপালদা, চললে কোথায়? কাজে বেরিয়েছো নাকি? আর বলিস না ভাই, হঠাৎ করে এই শীতের দিনে আমার ঘরে অতিথি চলে এসেছে। তা ঘরে বাজারঘাট ফুরিয়ে গেছে, তাই যাচ্ছি কয়েকটা মুদিখানা বাজার করতে। তা কোথায় তুমি মুদিখানা বাজার করো? আমাদের পাশের গ্রামে, ওই নগেনদার কাছে। ওখানে গেলে অনেক সাশ্রয়ে আমি মালপত্র সব পেয়ে যাই। তাই নাকি? তাহলে তো আমাকেও যেতে হবে। হ্যাঁ, বাজারে সবার থেকে কম দামে মাল বেচে নগেনদা। তা হরিহর কাকার কি খবর, কেমন আছেন উনি? আর বলো না দাদা, সারা দিন আমাকে বিয়ে বিয়ে করে খেপিয়ে খাচ্ছে। তা তো ঠিকই বলেছে, তোমার তো বিয়ের বয়স হয়ে গেছে, এবার তো তোমার বিয়ে দেওয়া দরকার। আচ্ছা, নগেনদার একটা মেয়ে আছে, শুনেছি ও নাকি খুবই গুণবতী এবং রূপবতী। তুমি চাইলে তাহলে আমি ওর সাথে কথা বলতে পারি। আবার তুমিও শুরু করলে তো, এখন কোথায় যাই বলো দেখি। আরে ভাই, বিয়ে না করলে তুমি যাবে কোথায়? শোনো, ভালো কথা বলি, যদি নগেনদার মেয়ে স্বপ্নাকে বিয়ে করো তাহলে কিন্তু সব দিক থেকে সুবিধে। আমাদের গ্রামের সঙ্গে নগেনদার একটা ভালো সম্পর্ক গড়ে উঠবে, আর সাথে তোমার মুদিখানার মালপত্র সবকিছু ফ্রিতে হয়ে যাবে। আসলে নগেনদা তার মেয়ের জন্য একটা ভালো পাত্র খুঁজছিল, তোমার সঙ্গে কিন্তু ভালো মানাবে। এই তো কাকা, এই কোন কথা থেকে তুমি কোন কথায় নিয়ে চলে এলে বলো তো? ভাবছিলাম বাড়ি করব, তারপর না হয়। আরে করবে করবে, কেউ তো তোমাকে করতে বারণ করেনি। তাহলে আমি হরিদার সাথে এ বিষয়ে কথা বলি, কেমন? আর আমি তো এখন নগেনদার দোকানে যাচ্ছি, সেখানে নগেনদার সাথে কথা বলে নেব, ব্যাস। তাহলে আমরা খুব তাড়াতাড়ি একটা বিয়ে বাড়ি খেতে চলেছি, হ্যাঁ। নগেনদা, কি ব্যাপার, এরকম রুক্ষ মুখে আছো কেন? তোমাদের একটা সুখবর আছে গো। গ্রামের লোক টাকা মেরে নিয়ে চলে গেছে, কি আর করব বলো। তা বলো, তোমার কি সুখবর শুনি, তাতেই মনটা একটু যদি শান্ত হয়। সে কি, কে আবার টাকা মেরে নিয়ে চলে গেল? ওই আমার এক গুণধর খদ্দের। ওসব কথা ছাড়ো, বলো দেখি আমার জন্য কি সুখবর এনেছো। নগেনদা, তোমার মেয়ের জন্য একটা ভালো পাত্র পেয়েছি, তুমি যদি চাও তাহলে বিয়ে দিতে পারো। ছেলে খুব ভালো ছেলে, কাজকর্ম করে নিজের বাড়ি করবার পরিকল্পনা করছে। তাই নাকি? তাহলে তো খুব ভালো। তোমাদের গ্রামেরই ছেলে নাকি? হ্যাঁ, আমাদের গ্রামেরই ছেলে। তা তুমি যদি দেখতে যেতে চাও তাহলে দেখতে যেতে পারো একবার। সত্যি, আমার এই মেয়েটাকে নিয়ে খুব চিন্তায় আছি। তাহলে এখন কি একবার যাওয়া যায়? মানে যদি পছন্দ হয় তাহলে সমস্ত কিছুই পাকা করে অসুবিধে কি আছে, এখন আমার সাথে চলো। তার আগে আমাকে কিছু মাল দিয়ে দাও। দিনেশ, তুই এখানে এসে বসে আছিস? আরে, তুমি ওকে চেনো নাকি? ওই সেই খদ্দের যে আমার সব টাকা মেরে নিয়েছে, তারপর আমাকে আজকে সকালে টাকা দেবার নাম করে সুযোগ বুঝে ঘর বন্ধ করে পালিয়ে এসেছে। সে কি গো দিনেশ দা, তুমি এরকম কাজ করেছো? আমার তো বিশ্বাস হচ্ছে না।
না মানে ওই আর কি মানে 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 এখন যখন তোকে ধরেছি তখন আমার হাত থেকে আর পালাতে পারবি না। মানে নগেন, তুই হঠাৎ করে আমার খবর পেলি কি করে? আমি এখানে আমার মেয়ের জন্য পাত্র দেখতে এসেছিলাম, আর এসেই তোকে দেখতে পেলাম। তাহলে তো ভালোই হলো। আমার জন্যই এক প্রকার ধরে নাও তোমার মেয়ের বিয়ের জন্য পাত্র দেখা হলো। তাহলে ওই 5,000 টাকা কি এই আনন্দে ক্ষমা করে দেওয়া যায় না? বুঝতে পেরেছি, এখন দিনেশ তার হাতে টাকা নেই। আচ্ছা নগেনদা, আমরা যে কাজটা করতে এসেছি ভালোই ভালোই উদ্ধার করি, তারপর দিনেশ তার 5,000 টাকা না হয় আমি তোমাকে শোধ করে দেব। ভালো, শীতের দিনে অতিথি হয়ে এসে ভালো রকমই কাজ হাসিল করলে তুমি, দিনেশ।